হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে, সেটা হচ্ছে 4th সেমিস্টারের মেজর 7 অথবা মাইনর হিস্ট্রি যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকে আমি আলোচনা করবো জায়গির সিস্টেম বা জায়গিরদারি প্রথা বলতে কি বোঝো। দেখো, মেজর পেপার 7 এর এবং মাইনর বা ডিএসসি হিস্ট্রির যে সিলেবাসটি রয়েছে সেটা কিন্তু সেম রয়েছে, যার জন্য আমি ক্লাসটি কিন্তু একসাথে তোমাদেরকে নিচ্ছি। ঠিক আছে, তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্ট যারা রয়েছে অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি ইউনিট নাম্বার 1 থেকে ক্লাস নাম্বার 3 চলছে আমাদের, কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা কন্টিনিউ পেতে থাকবে। তো তোমরা এখানে আমাদের সঙ্গে যুক্ত করলে কি পেয়ে যাচ্ছ? আমাদের সঙ্গে যুক্ত করলে তোমরা পেয়ে যাচ্ছ নোটস পিডিএফ, ডাউট ক্লিয়ারিং সেশন, রেকর্ডেড ভার্সনে ক্লাসেস, সাজেশনস পাচ্ছ, মক টেস্টের সিরিজ পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ। ইচ এন্ড এভরিথিং মিলে কিন্তু আমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে, পুরো ফ্রিটা এটা। এবং আমাদের ক্রিস্টিক্যাল এডুকেশন নামে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপে গেলে পরেও তোমরা বেশ কিছু কোর্স সেখানে পেয়ে যাবে। আমাদের সব কোর্সগুলো সেখানে লঞ্চ হয়নি, কিছু কিছু করে কোর্স কিন্তু লঞ্চ হয়েছে, বাকি কোর্সগুলো সময়ের সাথে সাথে লঞ্চ হয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গিরদারি সংকট বা জায়গিরদারি প্রথা। ওকে, তো জায়গিরদারি প্রথা কি রয়েছে? দেখো, মুঘল প্রশাসনিক ও ভূমি ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু ছিল জায়গিরদারি প্রথা বা জায়গিরদারি সিস্টেম। বলছে মূলত সম্রাট আকবরের আমলে মনসবদারি প্রথার কিন্তু পরিপূরক হিসাবে কিন্তু এই ব্যবস্থার পূর্ণ বিকাশ ঘটেছিল। তাহলে মনসবদারি ব্যবস্থা কি? মনে করো আমি হচ্ছে রাজা, আমার অধীনস্থ একটা ভাই রয়েছে, সাপোজ মনে করো রাম রয়েছে, আমার অধীনস্থ রাম রয়েছে, রাম আমার অধীনে চাকরি করে। এবার রামকে বলছি, রাম তুমি সৈন্যদেরকে ট্রেনিং দাও এবং যখন যুদ্ধ লাগবে তখন রাম তুমি আমাকে সৈন্য সরবরাহ করবে। তাহলে মনসবদারদের কাজ ছিল এটা, যখন যুদ্ধ লাগতো তখন রাজাকে সৈন্য সরবরাহ করা। এবং রাজা এই কাজের বিনিময়ে কিন্তু কি করতো, তাদেরকে কিন্তু এই রামকে কিন্তু নগদ টাকা বা জায়গির জমি দিতেন। জায়গির জমি বলতে সরকারের যে জমিগুলো ছিল সেই জমিগুলোর কিছু অংশ তারা কিন্তু এই মনসবদারদের নামে কিন্তু করে দিতেন। হ্যাঁ, তো বলছে মুঘল শাসনে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মচারীদের বা মনসবদারদের তাদের সেবায় কিন্তু বিনিময়ে নগদ বেতনের পরিবর্তে কিন্তু নির্দিষ্ট কোনো ভূখণ্ড বা অঞ্চলে রাজস্ব আদায়ের অধিকার কিন্তু প্রদান করা হতো। ঠিক আছে, এই নির্দিষ্ট ভূখণ্ডকেই বলা হতো জায়গির। তাহলে কি বললাম, তারা তাদের কাজের বিনিময়ে একটা অঞ্চলকে বা একটা নির্দিষ্ট জমিকে তারা পেত এবং এটাকেই বলা হতো জায়গির জমি। হ্যাঁ, এবং এর প্রাপককে বলা হতো জায়গিরদার। তাহলে মনে করো আমি রামকে জমি দিলাম, নগদ বেতনের পরিবর্তে রাম কাজ করছে, কিন্তু রামকে আমি কাজের পরিবর্তে ওকে জমি দিলাম, তাহলে ওকে কি বলা হবে? জায়গিরদার বলা হবে রামকে। বোঝা গেল? আচ্ছা, তো বলছে জায়গিরদারেরা ওই অঞ্চলের জমির মালিক হতেন না, তারা কেবল সেখান থেকে নির্ধারিত পরিমাণ ভূমি রাজস্ব সংগ্রহের অধিকারী ছিলেন। এবার আমি তো তাকে জমিটা দিলাম, এবার রাম কিন্তু এই জমিটার কিন্তু মালিক হতে পারবে না। রাম এই জমি থেকে যা ট্যাক্স, কৃষকদের কাছ থেকে ট্যাক্স নিতে পারবে এবং ওই ট্যাক্সের কিছু অংশ কিন্তু সে রেখে তারপরে সম্রাটের কাছে কিন্তু অবশ্যই তাকে সেটাকে জমা দিতে হবে। তো বলছে যা দিয়ে তারা নিজেদের জীবনযাত্রা এবং সম্রাটের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সৈন্যবাহিনীর ভরণ পোষণ করতেন। তাহলে এই যে টাকাটা বা রাজস্বটা ওরা পেতেন, সেই টাকা দিয়ে নিজেদের অধীনস্থ যে সৈন্য সংখ্যাটা তারা রাখতেন তাদের কিন্তু ভরণ পোষণ করতেন, এবং তাদের কোনো যুদ্ধ সামগ্রী লাগতো বা কিছু লাগতো সেটাও কিন্তু ক্রয় করে দিতেন এই রাজস্ব থেকে, টাকার থেকে। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলেছে আমরা দেখে নেব। কি বলেছে দেখো, জায়গিরদারি প্রথার প্রধান বৈশিষ্ট্য ছিল এটি বংশানুক্রমিক ছিল না। কিন্তু বংশানুক্রমিক বলতে আজকে রাম আছে, রামকে আমি একটা জমি দিলাম, সেই জমিটা রাম যতদিন জীবিত আছে কাজ করছে ততদিনই সেটা পাবে। রাম যখন কাজ করতে পারবে না তখন আমি কিন্তু সেটা নিয়ে নেব, নিয়ে সেখানে অন্য কোনো জায়গিরদারকে কিন্তু আমি নিয়োগ করব। ঠিক আছে, তো সম্রাট চাইলে যে কোনো সময় জায়গিরদারদের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বদলিও করতে পারতেন। আমি মনে হচ্ছে এখানে একটা জমি আছে, এই জমিটা আমি মনে করো শ্যামকে আমি দিয়ে রেখেছি, এবার আমি কি করতে পারি? শ্যামকে এই জায়গায় নিয়ে আসতে পারি, রামকে এই জায়গায় ট্রান্সফার করে দিতে পারি, অর্থাৎ বদলেও কিন্তু করতে পারি। ঠিক আছে, তো বা জায়গির কেড়ে নিতেও কিন্তু পারতেন। আমার ইচ্ছা হলো এখন রামকে আমি এই জায়গাটা দেবো না, আমি রামকে বললাম তোমার দরকার নেই, তুমি কাজ ভাই ঠিকঠাক ভাবে করছো না, তো তুমি এখান থেকে সরো, আমি ওখানে যদুকে লাগালাম সাপোজ।
হ্যাঁ, যদু, JADU, যদু, যদুকে আমি লাগালাম সেই জায়গাটায়, রামকে সরিয়ে দিলাম, রাম আমার জায়গিরদার পছন্দ না, সুতরাং রামকে আমি রাখবো না, আমি ওর জমি কেড়ে নিয়ে আমি এখানে যদুকে নিয়োগ করতে পারি। আমার ইচ্ছার উপরে কিন্তু সেটা নির্ভর করবে, ঠিক আছে, আমি যেহেতু সম্রাট আমার ইচ্ছার উপরে নির্ভর করবে। বলছে এটি করা হতো যাতে কোনো জায়গিরদার একটি বিশেষ অঞ্চলে দীর্ঘকাল থেকে শক্তিশালী হয়ে সম্রাটের অবাধ্য হতে না পারেন। জায়গিরগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হতো। তনখা জায়গির, যা বেতনের পরিবর্তে দেওয়া হতো। তনখা জায়গির কি? তনখা বলি না আমরা, তনখা, তনখা মানে কি? বেতন। তোমাকে আমি কাজ মানে কাজ করাচ্ছি এবং সেই কাজের এগেইনস্টে তোমাকে আমি তনখা দিলাম। তনখা মানে কি? বেতন। অর্থাৎ তোমার আমি বেতনের পরিবর্তে তোমাকে যদি জমি দেই তাহলে সেটাকে বলা হয় তনখা জায়গির। আর ওয়াতন জায়গির বলতে যা সাধারণত রাজপুত রাজাদের তাদের নিজেদের রাজ্যে কিন্তু দেওয়া হতো, ঠিক আছে, মানে রাজপুত রাজাদের কি করা হতো? নিজেদের এরিয়াটা নিজেদেরকে দেওয়া হতো, এটাকে বলা হতো ওয়াতন জায়গির। হ্যাঁ, ওয়াতন বলতো না, এ মেরি ওয়াতন, ওয়াতন মানে কি? আমার দেশ, আমার জায়গা, আমার নিজস্ব জায়গা, তাহলে ওটাকে ওয়াতন জায়গির বলা হয়েছে। তবে সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে ঔরঙ্গজেবের আমলে আবাদি জমির তুলনায় কিন্তু মনসবদারদের সংখ্যা অত্যাধিক হারে বেড়ে যায়। এবার আমার যে পরিমাণে মনে করো জমি আছে, এই জমিটা আমি সবাইকে দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আমি মনসবদারদের আর না বেতন দিতে পারছি না জমি দিতে পারছি, আমার কাছে জমি নেই। তাহলে মনসবদারদের পরিমাণটা এতটাই বেড়ে গিয়েছিল ঔরঙ্গজেবের সময়কালে, একদম শেষ দিকে। তো সেই বেড়ে যাওয়ায় জায়গির সংকট দেখা দিয়েছিল। জায়গিরদারি সংকট বলতে কি বুঝি? আমার কাছে জমি নেই, আমি সম্রাট, আমার অধীনস্থ যত জমি ছিল আমি রাম, শ্যাম, যদু, মধু সবার মধ্যে বাটোয়ারা করে দিয়েছি। এবার নতুন একজন মানে রাজ বলে একজন এসছে, তো তাকে আমি জমি দিতে পারছি না, সেও একজন মনসবদার, কিন্তু তাকে আমি তার না বেতন দিতে পারছি না জমি দিতে পারছি। তাহলে সেই সময় যে জায়গিরদারি একটা সংকট দেখা দিয়েছিল, তো সেটাকে বলা হচ্ছে জায়গিরদারি সংকট। তো বলছে জমি নিয়ে যে সংকট দেখা দিয়েছিল বিশেষ করে, এই সংকট ও কৃষকদের ওপর কিন্তু ক্রমবর্ধমান রাজস্বের চাপ মুঘল সাম্রাজ্যের কিন্তু অর্থনৈতিক ভিতকে দুর্বল করে দেয়, যা শেষ পর্যন্ত কিন্তু সাম্রাজ্যের পতনকে কিন্তু ত্বরান্বিত করেছিল, এটা আমরা বলতেই পারি, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের কাছে সমস্ত কিছুর বিষয়ের নোটস কিন্তু পাবে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।